নিউজিল্যান্ড প্যাসিফিক ওশানের দক্ষিণে অবস্থিত এবং অস্ট্রেলিয়া থেকে 4000 কিলোমিটার দূরে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় নীরব দেশ। ভারত বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে চিনে থাকেন ক্রিকেট থেকে, যেমন ব্র্যান্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন এবং টিম সাউদি। এদের নাম শুনলেই নিউজিল্যান্ডের কথা মাথায় আসে। এছাড়াও নিউজিল্যান্ড তার অনন্য মাউন্টেন, লেক এবং খাঁটি মাংসের ভাণ্ডার হিসেবে গোটা দুনিয়ায় সুনামধন্য। কেউ কেউ হয়তো জেনে থাকবেন বিখ্যাত হলিউড সিনেমা থেকে, কারণ লর্ড অফ দ্য রিংসের শুটিং নিউজিল্যান্ডের এই অনন্য পরিবেশে হয়েছিল। এই জায়গার আবহাওয়া অনেকটা ইউকে এর মতো, অল্প গরম, লম্বা শীত এবং ভরপুর বৃষ্টিপাত। কিন্তু এত ভালো পরিবেশ হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের জনসংখ্যা ইউকে এর 7%ও নয়। আর আপনি যদি নিউজিল্যান্ডের এই ম্যাপ দেখেন তাহলে দেখবেন এখানকার বেশিরভাগ অঞ্চল খালি পড়ে রয়েছে। নিউজিল্যান্ডের 70% মানুষ উত্তরের কিছু জায়গায় বসবাস করে, আর গোটা উত্তরের 50% মানুষ অকল্যান্ডে বাস করে। তাহলে চিন্তা করুন, এত ভালো পরিবেশ আর কম সংখ্যক ক্রাইম থাকা সত্ত্বেও কেন নিউজিল্যান্ডে মানুষেরা বসবাস করতে চায় না? নিউজিল্যান্ডের 80% জায়গা খালি পড়ে রয়েছে কেন? আসুন এই রহস্যের গভীরে ডুব দেব আজকের এই পর্বে। সবার আগে আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে খেয়াল করবেন নিউজিল্যান্ড পৃথিবী থেকে অনেক দূরে। মানে যদি আপনি কলকাতা বা মুম্বাই থেকে বিমান যাত্রা শুরু করেন তাহলে সমগ্র আরব সাগর এবং ভারত মহাসাগর পার করে প্রায় 18 থেকে 22 ঘন্টা পর আপনি নিউজিল্যান্ডে পৌঁছাতে পারবেন। তাহলে এখন প্রশ্ন উঠে যে মানুষেরা পৃথিবী থেকে এত দূরবর্তী দ্বীপে পৌঁছালো কিভাবে? এর পেছনে কয়েকটি কারণ আছে। আমরা যদি নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে দেখা যাবে যে হাজার হাজার বছর আগে 1320 থেকে 1350 সালের মধ্যে মাওরি নামের এক বাসিন্দারা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। মাওরিদের পার্শ্ববর্তী দ্বীপ, যাকে একসময় পলিনেশিয়ান দ্বীপও বলা হতো। সরকারি সূত্র অনুসারে জানা গেছে এইসব দ্বীপ ছেড়ে মাওরিরা ত্রয়োদশ শতাব্দীর দিকে কোনো এক জলযান চড়ে নিউজিল্যান্ডে পৌঁছেছিল। এটি প্রায় সে যুগের কথা বলছি যখন মঙ্গল এবং চেঙ্গিস খান সমগ্র ইউরেশিয়ার নিয়ন্ত্রণ করছিল। তবে এখন ভাবনার বিষয় যে পুরনো দ্বীপ ছেড়ে এরা নিউজিল্যান্ডে এসেছিল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যখন অনুসন্ধান করছিলাম তখন বিবিসি এর একটি রিপোর্ট থেকে জানতে পারি মাওরিদের জন্মের ইতিহাস কিছুটা আলাদা। আসলে নিউজিল্যান্ড 1300 এর দশকে আবিষ্কার হয়নি। আরও 500 বছর আগে 750 এডিতে কুপে নামক এক ব্যক্তি দ্বারা আবিষ্কৃত হয়েছিল। কুপে ছিলেন একজন জেলে যারা পরিবারের পেট চালাতে মৎস্য শিকার করত। কিন্তু সেই সময় তারা লক্ষ্য করে যে জালে যখনই কোনো মাছ আটকে যেত ওই অঞ্চলের বড় অক্টোপাস সেই মাছ খেয়ে নিত। তাদের জন্য কোনো মাছই থাকতো না। যেহেতু মাছই তাদের প্রধান খাদ্যের উৎস ছিল, তাই মাছ না পাওয়াটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়ায়। এরপর কুপে এবং তার সঙ্গীরা সমুদ্রে গিয়ে অন্য দ্বীপ খোঁজার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়, যেখানে খাবার ও পানীয়ের ভালো সরবরাহ থাকবে। এই অনুসন্ধানে কুপে তার 20 থেকে 25 জন সহচরের সাথে যাত্রা শুরু করেন। কিছুদিন যাত্রা করার পরই তারা বড় বড় পাহাড় সম একটি দ্বীপ দেখতে পায়, যা ছিল নিউজিল্যান্ড। সামুদ্রিক মাছ, পশু পাখি এবং ফলে সমৃদ্ধ ছিল এই দ্বীপ। কিন্তু এখানে আর কোনো অন্য জনবসতি ছিল না। এটা ছিল কুপে ও তার গোষ্ঠীর জন্য একটি অনুকূল জায়গা। তাই সে বাকি সাথীদেরকে পলিনেশিয়ান আইল্যান্ডে পাঠিয়ে দেয়, যেন তারা সবাইকে এই নতুন স্থানে নিয়ে আসতে পারে। এইভাবে ধীরে ধীরে নিউজিল্যান্ডে মাওরি লোকদের আবাসস্থল গড়ে ওঠে। 17 শতকের আগ পর্যন্ত মাওরি লোকেরা নিউজিল্যান্ডে অনেক শান্তিতে বসবাস করতে থাকে। যেহেতু তারা বাকি পৃথিবী থেকে অনেক দূরে ছিল, তাই না ছিল কোনো শত্রুপক্ষ, না ছিল কোনো বিপদ। তবে এই সমস্ত কিছুর খুব শীঘ্রই পরিবর্তন ঘটতে চলেছিল যখন ওয়েস্টার্ন নেশনসের জাতিগুলি তাদের শক্তি বৃদ্ধির জন্য সারা বিশ্বে চিরুনি তল্লাশি চালাচ্ছিল। অনুসন্ধানকারীদের পাঠানো হচ্ছিল যেন তারা আইল্যান্ড, দেশ ও মহাসাগর আবিষ্কার করে এবং সেগুলিকে কব্জা করে নিজেরা, অর্থাৎ ইউরোপীয় দেশগুলি তাদের ক্ষমতা বাড়াতে পারে। আর এ সময় একজন ডাচ এক্সপ্লোরার অ্যাবেল টাসমান প্যাসিফিক ওশানের দক্ষিণ প্রান্ত অনুসন্ধানে যায়, কারণ ওই সময় ইউরোপিয়ানরা জানতো এই অংশে কোনো না কোনো মহাদেশ অবশ্যই থাকবে। আর যদি এটি ঘটে তবে এটি ইউরোপীয় দেশগুলির জন্য অর্থভাণ্ডারের দরজা খুলে যাবে। আর এরপর 1642 সালে টাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন। কিন্তু সেখানে নামার চেষ্টা করলে মাওরি লোকজনের সাথে এক ফসলা যুদ্ধ হয় এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর 1769 সালে জেমস কুক নামের এক সৈন্য নিউজিল্যান্ডে এসে পৌঁছায় এবং মাওরি লোকদের সাথে তাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধে বেশ কিছু মাওরি নেতা নিহত হয়, কিন্তু জেমস ওখানকার আধিপত্য না নিতে পেরে ফিরে আসে। কিন্তু এইবার তিনি নিউজিল্যান্ডের এই সমস্ত ভ্রমণের একটি পাকাপোক্ত ম্যাপ তৈরি করে নেয় এবং ম্যাপের মাধ্যমে ইউরোপিয়ানরা 18 শতকে নিউজিল্যান্ডে পৌঁছাতে শুরু করে। কিন্তু এবার তারা মাওরি লোকদের সাথে খুব স্মার্টভাবে চুক্তি করে। এরপর অর্থের লোভ এবং লালসা দেখিয়ে তারা সেখানে নৌবন্দর তৈরি করে। এরপর 100 বছরে ব্রিটিশরা নিউজিল্যান্ডকে পুরোপুরি কব্জা করে ফেলে। এরপর ব্রিটিশ আর মাওরিদের মধ্যে 1840 সালে একটি চুক্তি স্বাক্ষর হয়, যা ট্রিটি অফ ওইতঙ্গি নামে পরিচিত ছিল।
এই চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড সম্পূর্ণ ইউরোপ আর ব্রিটিশ এম্পায়ারের অংশ হয়ে ওঠে। ওই সময় মাওরিদের জনসংখ্যা 2 লাখের কাছাকাছি ছিল, কিন্তু এর 100 বছর পর মাওরিদের জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমে গিয়ে 40,000-এ পৌঁছায়। আর এর পেছনে মূলত 2টি কারণ বিদ্যমান ছিল। ইউরোপিয়ানরা যখন নিউজিল্যান্ডে এসেছিল তখন তারা ওই সমস্ত রোগ জীবাণু নিয়ে এসেছিল যা ইউরোপে তখন সাধারণ ছিল। সমস্যা এটা ছিল যে মাওরি লোকদের এই রোগ জীবাণুর প্রতিরোধ ক্ষমতা তখনও গড়ে ওঠেনি। আর এই কারণে ইউরোপিয়ানদের আসার পর থেকে স্থানীয় মাওরিরা একের পর এক অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। আর দ্বিতীয়ত 19 শতকে নিউজিল্যান্ড খুব বেশি ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছিল। যে চুক্তি তাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল তার মাত্র 5 বছর পরই জমির মালিকানা নিয়ে ব্রিটিশ আর মাওরিদের মধ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়, যা 40 বছর ধরে চলেছিল। এই যুদ্ধে বেশিরভাগ স্থানীয় মাওরিরা প্রাণ হারায় এবং অবশেষে এই সমস্যা 1881 সালে গিয়ে সমাপ্ত হয়, যখন বেশিরভাগ মাওরি নেতারা মারা গিয়েছিল এবং নেতাবিহীন মাওরি দল হাত পা গুটিয়ে নিয়েছিল। কিন্তু ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই দেশটির শাসন করতে হলে এদের সাথে তাল মিলিয়ে না থাকলে এগিয়ে যাওয়া অসম্ভব। আর এর কারণেই যুদ্ধের পর ব্রিটিশরা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সুবিধা দেয় এবং মিলেমিশে থাকার অনুমতি দেয়। এরপরে নিউজিল্যান্ড একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হয়। কিন্তু আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম নিউজিল্যান্ডের এত এলাকা ফাঁকা কেন, আর সবাই কেন উত্তরের একটি জায়গাতেই বসবাস করে। আসলে নিউজিল্যান্ডের এই সম্পূর্ণ খালি জায়গায় বসবাস করা বা নির্মাণ সম্পূর্ণ অসম্ভব, কারণ এই পুরো এলাকার সর্বত্র রয়েছে সুউচ্চ পাহাড়। জমির পরিধি সীমিত এবং গোটা এলাকা এতটাই এবড়োথেবড়ো যে একটি সাধারণ রাস্তা তৈরি করা অসম্ভব। পাহাড়ের এই পাশের পূর্ব দিকের জমি খুবই শুষ্ক, যেখানে বসবাস করা প্রায় অসম্ভব। এই কারণেই নিউজিল্যান্ডের বেশিরভাগ জনমানব উত্তরের এই অংশে বাস করে। জনসংখ্যার এই সংকটের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউজিল্যান্ড সরকার অধিবাসন নীতি শিথিল করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউজিল্যান্ডে অশ্বেতাঙ্গদের প্রবেশ নিষিদ্ধ ছিল এবং এই কারণেই 1950 সাল পর্যন্ত নিউজিল্যান্ডের জনসংখ্যা কম ছিল। যাই হোক, বিধিনিষেধ শেষ হয়। এরপর এশিয়া থেকে, বিশেষ করে চায়না, ফিলিপাইন ও ভারত থেকে এখানে মানুষ আসতে শুরু করে এবং এখানে বসতি স্থাপন শুরু করে। ধীরে ধীরে নিউজিল্যান্ডের জনসংখ্যা চূড়ান্ত হতে শুরু করে। বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় 27% অভিবাসীরা এমন যারা নিউজিল্যান্ডের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। বেশিরভাগ অভিবাসী অকল্যান্ড এবং এর আশেপাশে বাস করে। আর এই কারণেই অকল্যান্ড আজ বিশ্বের অন্যতম সাশ্রয়ী শহর, কারণ জমি সরবরাহ কম এবং আবাসনের চাহিদা বেশি। এই সমস্যার সমাধানের জন্য নিউজিল্যান্ড সরকার $8,000 প্রদান করছে তাদেরকে, যারা অকল্যান্ড থেকে 100 কিলোমিটার দূরে ওই কাটোতে বসবাস করতে রাজি হবে। এর কারণ হলো অকল্যান্ডের হাউজিং মার্কেট স্বাভাবিক হোক এবং মূল্য কম হোক। একটি খুব আকর্ষণীয় বিষয় হলো নিউজিল্যান্ডের সমগ্র কৃষিভিত্তিক কোম্পানি শুধু এই পশুর মাংস রপ্তানি করে ব্যবসা চালায়, কারণ উত্তরের দ্বীপটিতে প্রচুর বৃষ্টির কারণে এখানে সবুজ জমি রয়েছে, যার কারণে এখানে অগণিত ভেড়া, ছাগল ও গরু পাওয়া যায়। নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 50 লাখ এবং একটি গণনা করে দেখা হয়েছে এখানে গরু ছাগলের সংখ্যা প্রায় 3 কোটি। আর এই কারণেই নিউজিল্যান্ড বর্তমানে বিশ্বের বৃহত্তম মাটন এবং ভেড়ার লোম রপ্তানিকারক দেশ। নিউজিল্যান্ডের 95% মাংস বিদেশে রপ্তানি হয় এবং 2019 সালে নিউজিল্যান্ড এই রপ্তানি থেকে $46 বিলিয়ন আয় করেছে। নিউজিল্যান্ড বিশ্বের 50তম বড় অর্থনৈতিক দেশ। $46 বিলিয়ন আয়ের অর্থনৈতিক প্রধান উৎস পশুর মাংস রপ্তানি থেকে আসে, যা একটি অবিশ্বাস্য বিষয়। ভারত এবং বাংলাদেশকে এদের দেখে শেখা উচিত, কারণ এই দুই দেশও প্রাথমিকভাবে কৃষি প্রধান দেশ। এ সম্পর্কে আপনার কি মতামত দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকবেন। ধন্যবাদ।